মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে তোমার কোনো রিলেশনই নাই, সে একজন ডিরেক্টর, তুমি একজন আর্টিস্ট। তিশা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে যখন ব্যাক করেছে তখন আমাদের স্কয়ার টয়লেট্রিজের চপস্টিক দিয়ে ব্যাক করেছে, এবং এখন মেরিল বেবি লোশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পাশাপাশি এখন হারপিকের কাজ করছে এবং কলম্বো তেলেরও ব্র্যান্ড। না নিশ্চয়ই এখনো ভীষণ রকম জনপ্রিয়, সেটা বলতেই হবে। অভিনয় শিল্পী হিসেবেই মনে হয় আমরা পরিচিতিটা একটু বেশি চাইছি তিশার কাছ থেকে। একটু মডেলিং নিয়ে শুনি যে সেই জায়গাটাকে কিভাবে উপলব্ধি করেন বা ভালো লাগার জায়গা হিসেবে। সেই জায়গাটা তো মডেলিং তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের জন্যই খুবই ভালো, এবং আর্থিক একটা বিষয় তো অবশ্যই আছে, এবং শুধুমাত্র সেটা না, আমি কিন্তু সেই সকল প্রোডাক্টের সাথেই নিজেকে জড়াতে চাই যেই সকল প্রোডাক্টগুলো জেনুইনলি মানুষের পাশে থাকে। যেরকম আমি আমার শুরু যখন চপস্টিক দিয়ে করেছি, চপস্টিকের বিশাল বড় একটা কারণ কিন্তু এটাতে টেস্টিং সল্ট নেই, এটা বাচ্চাদের জন্য খাবার প্রয়োজন, তো আমি আমার বাচ্চার কথা চিন্তা করে আমি বলছি গো অ্যাহেড, লেটস ডু ইট। কিংবা মেরিল বেবি, সবসময় দেখবো যে মেরিলের যে কোনো প্রোডাক্টই বাচ্চাদের জন্য ভালো, ফুড থেকে শুরু করে বাচ্চাদের প্রোডাক্ট বা বড়দের প্রোডাক্ট সবকিছুই কিন্তু অনেক মানসম্মত। এটার কারণে কিন্তু আমাকে যখন বলা হচ্ছে আমি সেকেন্ড থট দিইনি, ওকে ফাইন লেটস ডু ইট। কিংবা মেরিল স্প্ল্যাশের একটা বিজ্ঞাপন ছিল যে শুধু কালো হয়, শ্যামলা হয়, অনেক আগে মেরিলের, তখন আমি যে সোপের মডেল ছিলাম। তারপরে হারপিক একজন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং হারপিকের একটা বিষয় অনেকেই জানে না যে হারপিক যে শুধু বিজনেস করছে মার্কেটে ওয়ার্ল্ড ওয়াইড তা কিন্তু না, তারা কিন্তু অনেক সেবামূলক কাজও করছে। রিসেন্টলি তারা সাজিদা ফাউন্ডেশনের সাথে জয়েন্ট হয়েছে, এবং তারা যারা ক্লিনিং প্রফেশনে আছে তাদেরকে একটা হেলথ বীমা দিচ্ছে, যেটাকে বলা হয় স্বাস্থ্য বীমা, সেটা দিচ্ছে। এবং আমি কলম্বোর সাথে যুক্ত আছি, তারাও এরকম অনেক কাজের সাথে ইনভলভ আছে। যদি আমি ভুল না করি হারপিকে আপনি প্রথম নারী মডেল। হ্যাঁ, পাকিস্তানে, এবং আমি বাংলাদেশে হচ্ছে প্রথম নারী মডেল, ওয়ার্ল্ড ওয়াইড সব পুরুষ মডেল। চলচ্চিত্র কিন্তু নাম টেলিভিশন, মুক্তি পেয়েছিল 2013 সালে, এবং সেই চলচ্চিত্রটিতে কোহিনূর চরিত্রে আপনার অভিনয় কিন্তু এখনো দর্শকদের মনে দাগ কেটে আছে। তো সেই চলচ্চিত্রের কিছু গল্প শুনবো। সেই চলচ্চিত্র আসলে ওই চলচ্চিত্রটা আমার করারই কথা ছিল না, মানে আমি টেলিভিশন যখন স্ক্রিপ্টিং করা হয় মোশাররফ ভাই, চঞ্চল ভাই করবে, তো সরার খুব চাচ্ছিল যেটা তুমি করো। আমি বলছি না, আমি এটা আসলে করতে চাই না। ওই যে আছে না হাজবেন্ডের ফিল্ম ওয়াইফ করতেছে, এই থিসিসে আমি যাইতে চাই না, প্লিজ আমার মনে হয় ইউ শুড টেক তোমার অন্য কোনো আর্টিস্ট নেওয়া উচিত। এবং এইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, তারপরে আমার বড় ভাই আনিসুল হক আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ, সে যদি কিছু বলে আমি ওটা আসলে কখনো না করি না। এবং আনিস ভাই, ওই যে বলবো না যে কিছু মানুষ আমার আশেপাশে আছে যাদের অবদান অনেক বেশি। আনিস ভাই আমার ডেকে বললো কেন করবা না, আনিস ভাই এবং মেরিনা আপা কি হয়েছে, করবা না কেন? আমি বলছি আনিস ভাই দেখেন, আপনি আমাকে বুঝাইলে তো আমি কিন্তু বিগলাই, মানে আমি গলে যাব, আপনি কিছু বললেন না। বলে না না, তুমি আমার সাথে বসো, আমাকে লজিক দাও। আমি বলছি এই যে হাজবেন্ডের ফিল্ম মানে ওয়াইফ করতেছে, এর মধ্যে আমি যেতে চাই না, দর্শকরা এটা করবে। বলছে যে তুমি একজন ভালো অভিনেত্রী, এটা তো তুমি মানো। আমি বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি জনপ্রিয়, এটা তো তুমি মানো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন তুমি মনে করো মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে তোমার কোনো রিলেশনই নাই, সে একজন ডিরেক্টর, তুমি একজন আর্টিস্ট, এখন উনি তোমাকে অফারটা দিছে, তুমি কি করবা না? আমি তো বলছি হ্যাঁ, তাহলে তো অবশ্যই তখন আমি করতাম। তার মানে তুমি এটা করবা, শেষ, এখন নাও যাও স্ক্রিপ্ট করে শুটিং শুরু করে দাও, সরার তিশা এটা করবে। সো আনিস ভাই যখন এভাবে বলে বা মেরিনা আপা যখন বলে, আমি কিন্তু কখনোই না করতে পারি না, বিকজ হি ইজ মাই বিগ ব্রাদার। সো আমি বললাম যে ঠিক আছে করব। এবং ডুবের সময় আমি যখন বলতেছিলাম যে ডুব, হঠাৎ করে আমার আনিস ভাইয়ের চেহারা মুখে পড়লো, সামনে চলে আসলাম, হ্যাঁ হ্যাঁ ডুব আমি করব, কিন্তু কোন ক্যারেক্টার করবো এটা আমাকে একটু সময় দিতে হবে আর কি।